মানে একটা ফ্যাক্টর হচ্ছে বাংলাদেশের কাছ থেকে কেউ এক্সপেক্ট করে না এটা। আই রিয়েলি ওয়ান্টেড টু টক টু ইউ গাইস। আমার মনে হচ্ছে যে ইউল গ্রো ভেরি ফাস্ট অ্যান্ড আর যারা দেখছে এই সমস্ত থট হচ্ছে লিখে সাবস্ক্রাইব করুন। নমস্কার, আমি সৌমত। আজকে আমাদের সাথে যে আছে সে হচ্ছে বাংলা ওয়েব সিরিজকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে। যার মানে বাংলা ওয়েব সিরিজ এখন বলতে গেলে যে ওয়েব সিরিজটা ফার্স্টে বলতে হয়, মানে তাছাড়া আর কোনো অপশন নেই, সেটা হচ্ছে তাকদির। সেই তাকদিরের পরিচালক সৈয়দ আহমেদ শৌকি। তো শৌকিদার সাথে আজকে বেশ কিছুক্ষণ একটু হালকা কথা হবে। তো তোমরা যারা যারা দেখছো তাদের অনুরোধ করবে, আর তাকদির নিয়ে তো কথা হবেই। তো তোমরা যারা যারা দেখছো তাদেরকে অনুরোধ করবে এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো সাউকিদা, তো তোমাকে যেটা ফার্স্টে এটা জানতে চাইবো যে আহ, আমি মানে উইকিপিডিয়াতে একটু সার্চ করেছিলাম তোমার ব্যাপারে, তো খুব অদ্ভুত ভাবে দেখাচ্ছিল যে বাংলাদেশি অ্যাক্টর সাইয়েদ আহমেদ শৌকি ইজ এ বাংলাদেশি অ্যাক্টর, ইতি তোমারই ঢাকা একটা রেফারেন্স রয়েছে। আমি মোটামুটি দেখেছি তাও কিছুটা। তো তুমি যদি ছোট করে তোমার জার্নিটা যদি হ্যাঁ, অ্যাক্টর দেখাচ্ছে কিন্তু বাংলাদেশি অ্যাক্টর সৈয়দ আহমেদ শৌকি। আচ্ছা, ওকে। তো তুমি যদি তোমার জার্নিটা যদি ছোট করে একটু বলো তো খুব ভালো হয়। আমরা তো এখন হয়তো সবাই আমাদেরকে চিনছে আর কি তাকদীরের থ্রুতে, বাট জার্নি শুরু করছি খুব অনেক আগে, প্রায় 10 years ago। আমরা প্রথমে শুরু করি আই ওয়াজ স্টুডেন্ট অফ ইকোনমিক্স। সেখান থেকে হচ্ছিল গিয়ে আই হ্যাড দিস ন্যাক অফ ফিল্ম মেকিং। সেখান থেকে হচ্ছিল গিয়ে ইউনিভার্সিটি ফিল্ম ক্লাবে হচ্ছে শর্ট ফিল্মস বানাইতাম, প্লাস একটা ফিল্মে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে কাজ করছিলাম তানিম নূরের সাথে। তানিম নূর যে হচ্ছিল গিয়ে বাংলাদেশে কন্ট্রাক্ট মানিহানি করেছে। আচ্ছা, মানিহানিও তো করেছিলেন না? ইয়েস, মানিহানি অ্যান্ড কন্ট্রাক্টের যে ডিরেক্টর আর কি তানিম নূর, ওনাকে অ্যাসিস্ট্যান্ট হিসাবে হচ্ছিল গিয়ে আমি, অনিম, সনেট, আমরা যে পার্টনার ইন মাইকনি ফিল্ম নোয়া, তো আমরা তিনজনই ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলাম আর কি। সেখান থেকে হচ্ছিল গিয়ে কাজ শেখা, প্রথমবার সেটে যাওয়া, সেটে যাওয়া হচ্ছিল সেটে কি হয়। আমি তো এমনি শুধু সেটে যেয়ে কি হয় সেটা দেখার জন্য আমরা শুরু করছিলাম, নট বিকজ দেয়ার ওয়াজ অ্যান অ্যাসপিরেশন যে আমরা ফিল্ম মেকার হবো, এনিথিং অফ দ্যাট সর্ট। সো আইডিয়া ওইটাই ছিল, চাকরি করব, চাকরি করে হচ্ছে যেটা করে সবাই সেটাই করব। বাট জাস্ট টু সি যে কেমনে বানানো হয় সেটার জন্য হচ্ছিল আমরা উই এনরোলড অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ব্যাক ইন 2009। তারপরে আস্তে আস্তে ওখান থেকে আর্টস অ্যান্ড ক্রাফট দুইটাই শিখে শিখে হচ্ছিল গিয়ে নিজেরা নিজে ট্রাই করতাম আর কি, আমি, অনিম, সনেট। সো মানে কিছু কিছু আমরা বলতাম হচ্ছে ফ্রিল্যান্স কাজ করতাম। সেখান থেকে হচ্ছিল একটা ক্যামেরা কিনতাম, ক্যামেরা কিনে লেন্স কিনতাম, লেন্সের ট্রাইপড কিনতাম আর কি। তো নিজে নিজে ট্রায়াল এন্ড এররের মাধ্যমে হচ্ছে শিখে হচ্ছিল কি 2013 হচ্ছিল গিয়ে আমরা এখন যে কোম্পানিটা আমরা চালাই প্রোডাকশন ফার্ম, সেটা হচ্ছিল গিয়ে আমরা মেইনলি তখন আমরা বিজ্ঞাপন করতাম কমার্শিয়ালি। সো বিজ্ঞাপনের একটা জায়গা বাংলাদেশে একটা ইন্টারেস্টিং জায়গা হচ্ছিল কি, যেহেতু এখানে অনেক বাজেট আছে, হচ্ছিল কি ইউ ক্যান learn the craft really well. So মানে স্টেট অফ দ্য আর্ট ক্যামেরা দিয়ে কাজ করা হচ্ছে, ভালো ইকুইপমেন্ট কাজ করা, সেগুলা শেখার জন্য যারা হচ্ছে বিজ্ঞাপনে কাজ শুরু করা। ফিকশন বানাইতে পারবো নাকি, বিকজ কোনো সময় হচ্ছিল গিয়ে ওরকম বড় করে হচ্ছিল কি ফিকশন পাবলিকলির জন্য কোনো সময় বানাইনি। তো 2016 and 17 থেকে হচ্ছিল গিয়ে ফিকশনে হচ্ছে মনোযোগ দেওয়া শুরু করি আর কি। সো দের ইজ আ ইউটিউব চ্যানেল কল্ড প্রজন্ম টকিজ। তো অস্থির সময় অস্থির গল্প তো ওইটা একটু পরে হয়েছে। প্রথমে হচ্ছে প্রজন্ম টকিজ। প্রজন্ম টকিজ নামে একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে 10টা শর্ট ফিল্ম, অ্যান্থোলজি শর্ট ফিল্ম আছে। ইউ ক্যান গো ওয়াচ ইট, প্রজন্ম টকিজ অন ইউটিউব। সো ওখানে 10টা শর্ট ফিল্ম করা, মেইনলি দ্যাট ওয়াজ আওয়ার ফিল্ম স্কুল, যে আমরা 10টা শর্ট ফিল্ম বানাতে গিয়ে হচ্ছিল গিয়ে উইথ এ কমন থিম অফ টলারেন্স, যেটা এখন আমাদের সোসাইটিতে হচ্ছিল গিয়ে খুবই রেলেভেন্ট একটা টপিক আর কি। ইট মেবি রিলিজিয়াস এক্সট্রিমিজম, টলারেন্স, ডাইভার্সিটি, সেকুলারিজম, এই থিমস গুলো নিয়ে হচ্ছে 10টা শর্ট ফিল্ম একটা অ্যান্থোলজি বানায়। ব্যাক দেন ইন 2016-17 বাংলাদেশ ইউটিউবে তেমন কোনো শর্ট ফিল্ম হচ্ছিল প্রজেক্ট হতো না। Mainly it was more about food blogging and other stuff. So that was an eye opener for the industry and us as well.
তো ওইটা করার পরে হচ্ছিল গিয়ে অমিতাভ রেজা এবং সুমন ভাই যারা অস্থির সময় স্বস্তির গল্পের প্রডিউসার, তারা হচ্ছিল গিয়ে ওই শর্ট ফিল্মস গুলো দেখেছিলেন আর কি, এন্ড দে ওয়ার ডেভেলপিং এ প্রজেক্ট যেখানে হচ্ছিল গিয়ে টিভির জন্য কিছু ফিকশন, যেটা আমরা এখানে বাংলা নাটক বলি আর কি। সো ওইটাতে দে ওয়ান্টেড ফিল্ম মেকার যারা কোনো সময় আগে মেইন স্ট্রিম টিভিতে কাজ করেননি। সো আই ওয়াজ লাকি টু বি পার্ট অফ দ্যাট প্রজেক্ট। সেখানে আমি একটি নাটক বানিয়েছিলাম আর কি। সো জার্নি স্টার্টেড উইথ বিজ্ঞাপনের 1 মিনিট বানাইতাম আমরা, তারপরে হচ্ছে লিগে শর্ট ফিল্মস বানাইতাম 15-20 মিনিটে, দেন নাটকে 40 মিনিট। তো আস্তে আস্তে না ডিউরেশনটা বেড়েছে আর কি, টিল টক ডিড দ্যাট জাস্ট 190 মিনিটস। তুমি মনে হয় ইতি তোমারই ঢাকাতে ওই দুটো মেয়ের গল্প মনে তুমি তো বলেছিলে, ওটা তো তোমার করা, ইতি তোমারই ঢাকা। হ্যাঁ, ইতি তোমার ঢাকাতে আমরা আমাদের হাউস থেকে 2টা গল্প করছি। একটা হচ্ছে গিয়ে চিয়ার্স নামে, যেটা 2টা মেয়ে মদ খেতে যায়, সেটা লাস্ট ফিল্মটা জুথি নামে, সেটা হচ্ছে অনিম আমার পার্টনার, সে কো ক্রিয়েটর অফ তাকদীর, ও ডিরেক্ট করেছিল। ওটাও আমি ছিলাম আর কি। সো নাম ওর ছিল। আমরা সবসময় একসাথেই কাজ করি আর কি, কো ক্রিয়েটর হিসাবে। সো ম্যাটার হু ইজ দ্য ডিরেক্টর, বাট হচ্ছে গিয়ে আমরা একসাথেই অন সেট উই ডিরেক্ট টুগেদার আর কি। তো তারপর তোমার তাকদিরের এই চিন্তা ভাবনাটা বা তাকদিরকে নিয়ে পাগলামোটা কবে স্টার্ট হলো, মানে তাকদিরকে নিয়ে প্রসেসটা? এটা অ্যাক্সিডেন্টলি, টু বি অনেস্ট ভেরি অ্যাক্সিডেন্টলি জিনিসটা হয়েছে আর কি। সো উই আর ট্রাইং টু ফাইন্ড গ্রাউন্ড মেনলি, যে আমরা কি আসলে এত বড় গল্প, এত লার্জ স্কেলে গল্প বলতে পারবো নাকি, এটা টেস্ট করার জন্য তাকদীর বানানো। কোনো সময় ওরকম একটা মানে মানে আমরা একটু একটু ভিউ টাইপের আর কি, আমরা জানি না আসলে পারবো নাকি পারবো না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। সো এমন না যে আমরা হইচইয়ের কাছে এটা পিচ নিয়ে গেছিলাম, এরকমও হয়নি। তো হইচই বাংলাদেশে এসেছিলেন, তারপর হচ্ছে বাংলাদেশ সব ফিল্ম মেকার্সের সাথেই হচ্ছে তারা মিটিং করেছিলেন, এন্ড আই হ্যাপেন টু বি দেয়ার। সো আমি যে 2টা গল্প নিয়ে গেছিলাম, 2টা রিজেক্ট হয়ে গেছিল ফার্স্ট মিটিং এ, এন্ড রাইটলি সো। গল্পগুলো ভালো ছিল না। তো ওটা কিছু একটা নিয়ে যেতে হবে, ইন্ডিয়া থেকে আসছে, মানে কিছু গল্প দিতে হবে, এই জন্য হচ্ছে আমরা তো নিয়ে গেছি আর কি, দেওয়ার জন্য দেওয়া। So, but after the story session, then we Anindya Banerjee সাথে আমরা যখন কথাবার্তা বলেছিলাম, তখন হচ্ছে they thought that we are they found us, আমার me and Anim, very interesting, and they want to work with us. So we have something good that you are excited about, we want to be part of it. So তারপর 2 মাস পরে we had this character named Takdir, because we wanted something in the thriller genre. So আমার কাছে ক্যারেক্টার, আমার রাইটার যে মাসুম, সো ওই যে লাশবাহী গাড়ি চালান, সো এটা নিয়ে তো একটা সোশ্যাল ড্রামা বলা যায়, এটা একটা লাভ স্টোরি বলা যায়, এটা দিয়ে যে কোনো জনরাতে গল্পটা নেওয়া যায়। সো বাট যেহেতু আমাদের স্পেসিফিকেশন ছিল যে হচ্ছে এটা থ্রিলার হইতে হবে, সো উই টুক দ্য ক্যারেক্টার এন্ড পুট হিম ইন দ্যাট সিচুয়েশন। সো দেয়ার ওয়াজ দিস মেসি সিচুয়েশন, এন্ড দেন উই পুট দ্য ক্যারেক্টার এন্ড উই পিচ ইট টু হইচই। সো দে লাভ দ্য আইডিয়া, দে ফাউন্ড ইট ভেরি ইন্টারেস্টিং আর কি। সো একটা কনফিউশন ছিল যেটা লাশবাহী গাড়ি, তারপর হচ্ছে অনেক খবর টবর ছিল যে ইন্ডিয়ার অডিয়েন্স এটা বুঝবে নাকি। আমি টেকনিক্যালি জিনিসটা হ্যান্ডেল করবো না, ইটস মোর অ্যাবাউট, বিকজ সারফেস লেভেলে টেনশন থাকলেও মানে there will be a human drama that is universal, the Indian audience হোক, বাংলাদেশি অডিয়েন্স হোক, অথবা জাপানি। দ্যাট ওয়াজ দ্য আইডিয়া আমার প্রথম থেকে ক্লিয়ার, বিকজ থ্রিলার সাসপেন্স অত ভালো আমি বানাই না, কোনো সব বানাইনি আগে। সো আই ডোন্ট নো হাউ গুড আই এম অ্যাট ইট, কিন্তু ড্রামা এবং মেলোড্রামা আমাকে দিলে হচ্ছে অফ মাই কমফোর্ট জোন আর কি। সো প্রথম থেকে আমি জানি যে দিস উইল ট্রান্সেন্ড টু সামথিং ভেরি ইমোশনাল। উপর টপ লেভেলে, সারফেস লেভেলে যতই সাসপেন্স থ্রিল যেটা এন্টারটেইনমেন্ট থাকুক না কেন, ভিতরে এটা অবশ্যই ড্রামা থাকবে। সো গত লকডাউনে যখন মার্চ মাসে আমাদের দেশে এখানে লকডাউন হয়, তখন দে গট ব্যাক টু আস আর বলছে যে হোয়াই ডোন্ট ইউ স্টার্ট রাইটিং। সো গত 2020 মার্চ থেকে লেখা শুরু হয়, লিখতে লিখতে ব্যাক এন্ড ফোর্থ টিল সেপ্টেম্বরে শুটিং হয়, ডিসেম্বরে আপনারা দেখেন। আজকে জুলাই মাসে আমি আপনার সাথে কথা বলছি। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই, যে তাকদীরের যে প্রধান চরিত্র, যে সববাহী দেহের একজন গাড়ির চালক, মানে লাশবাহী দেহের গাড়ির চালক, তো এরকম একটা পিকুলিয়ার ক্যারেক্টারকে ভাবা, মানে এইটা কিভাবে, মানে এই ক্যারেক্টার তো আমরা সবাই দেখি বা আমরা হয়তো অতটা জানি কি জানি না, কিন্তু তোমাদের ওখানে ওরকম সিচুয়েশন যে ওরকম নিয়ে যাওয়া হয়, তো এই ক্যারেক্টারটাকে ভাবাটা কিভাবে, মানে এরকম ক্যারেক্টার তো খুব একটা সহজে দেখা যায় না, তো সেই জন্যই জিজ্ঞাসা করছি।
মানে একটা পিকুলিয়ার ক্যারেক্টার, অড ক্যারেক্টার। এরকম একটা ক্যারেক্টার সাথে আমার প্রায় যেরকম তকদিরে দেখছিলেন না, একটা প্যাসেঞ্জারও নেয় সামনে ব্যাগ নিয়ে বসে এসিটা ছাড়েন, দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি মি। তো আমার 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 দাদি যখন, মাই গ্র্যান্ডমাদার when she passed away, so আচ্ছা। I happened to be in a freezing van for a lot of time. ও আচ্ছা আচ্ছা। So from front seat, so আমি তখন interact করছিলাম, so this character fascinated me, like the stories that he had, অনেক অনেক স্পিরিচুয়াল গল্প তাদের কাছে আছে, but I didn't go to that spiritual zone or mystical zone, ওটা ওটা চাইনি আর কি। বাট ওই ক্যারেক্টারটা ইন্টারেস্টিং আমার লেগেছিল। বাট আই ক্রেডিট দিস টু হইচই, যে হইচই যে আমি বলবো না, প্রথম দুইটা আমি একটা গল্প নিয়ে গেছিলাম যেটা আমাকে রিজেক্ট করে দিচ্ছে, বিকজ দোজ আর মোর ওয়েস্টার্ন। সো হইচই ওয়াজ স্পেসিফিক অ্যাবাউট ওয়ান থিং, যে হচ্ছে যে আমরা একদম বাংলাদেশের মানুষের গল্প বলতে চাই, সাধারণ মানুষের, গ্রাসরুট লেভেলের, অথবা যে মানে আসলে যে খেটে খাওয়া মানুষ তাদের গল্প বলতে চাই। ক্যারেক্টার যাতে এই গল্পটা আমি স্পেনে যদি নিয়ে যাই তাহলে এটা ইট উইল নট ওয়ার্ক, ইট ক্যান অনলি ওয়ার্ক ইন বাংলাদেশ। দ্যাট ওয়াজ মানে ভেরি ক্লিয়ার ইন্ডিকেশন, অ্যান্ড আই ওয়াজ ভেরি অ্যামেজড যখন এটা বলছে। সাধারণত আমরা সবসময় একটা ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স গল্প চাই, আমাদের ডিটেকটিভ গুলো খেয়াল করবেন খুবই শার্লক হোমস স্টাইলের ডিটেকটিভ হয়। সো ওই ওয়েস্টার্ন ক্যারেক্টার গুলো না নিয়ে হয়েছে প্রথমে বলতো যে উই ওয়ান্ট আ স্টোরি দ্যাট অনলি ওয়ার্কস ইন বাংলাদেশ, মানে একদম বাংলাদেশের গল্প যাকে বলে, মানে একদমই বাংলাদেশের, বাংলাদেশের গল্প। হ্যাঁ বলো বলো বলো। এই গল্পটা আমি এখন টোকিও নিয়ে এটা হবে না, এটা যে এসেন্স আছে। সো সো সেইভাবে হচ্ছে ইন্টারেস্টিং ক্যারেক্টার আমি খুঁজছিলাম আর কি, যেটা আমি এটা বলবো না যে একটা লাশবাহী ড্রাইভার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, নট নেসেসারি, ইট রিপ্রেজেন্টস দ্য আম জনতা। একদম একদম। এবং আই ওয়ান্ট স্টোরি যেটা আই ওয়ান্ট টেল স্টোরি যেটা ওর চোখ থেকে, ওর চোখ দিয়ে আমি হচ্ছে একটা লার্জার ন্যারেটিভ দেখবো, মানে নিচ থেকে, ফ্রম বটম। মানে এরকম একটা ক্যারেক্টার তো খুব সহজে কেউ ভাববে না, ওই জন্য এই প্রশ্নটা করলাম, যে এরকম একটা অড ক্যারেক্টার নিশ্চয়ই তুমি ওটা দেখেছো বলে, মানে তুমি ওটা এক্সপিরিয়েন্স করেছো বলে তবে তুমি এটা করতে পেরেছো। তো আর একটা জিনিস আমি জানতে চাইবো যে এর যে স্ক্রিন প্লে সেটা হচ্ছে স্লো বার্ন, যেটা আমরা বুঝতে পারছি যে স্ক্রিন প্লেটা স্লো বার্ন। তো এবার এই স্লো বার্ন যেটা তুমি করেছো, ট্রাই করেছো, তো এইখানে স্লো কিন্তু আবার মানে মানে কি বলবো, যে যারা দর্শক তাদের ইন্টারেস্টও মানে ধরে রাখতে হচ্ছে। মানে আমি যে বলতে যে এটা তো একটা ডিফিকাল্ট প্রসেস না, মানে তুমি স্লো করছো কিন্তু আবার একদিকে যাতে পাবলিক যাতে মানে ইন্টারেস্ট না হারিয়ে চলেও যায়। তার কারণ আমি যখন সেকেন্ড টাইম আবার যখন তাকদীর দেখছিলাম তখনও কিন্তু আমি পুরোটা দেখেছি। তো এই স্ক্রিন প্লের যে প্রসেসটা তুমি যদি একটু বলো, যে একদিকে স্লো কিন্তু আর পাবলিক এঙ্গেজও থাকছে পুরোটা। হ্যাঁ, এটা স্লো বার্ন হওয়ার দুটো কারণ আছে। প্রথম কারণটা, যখন আমাকে ফার্স্ট এপিসোডে লিখতে বলা হয়, সো আই ডিড নট হ্যাভ দ্য এন্টায়ার স্টোরি, আই জাস্ট হ্যাড দ্য ক্যারেক্টার আর যে ঘটনাটা ঘটে আর কি, এটা পাওয়া। সো যেহেতু আমার কাছে পুরো গল্পটা ছিল না, এবং আমার ফার্স্ট এপিসোডে লেখা দরকার ছিল টু অ্যাপ্রুভ, টু গ্রিন লাইট দ্য প্রজেক্ট, টু বি ভেরি অনেস্ট। সো এই জন্য আপনি যে খেয়াল করে দেখেন ফার্স্ট এপিসোডে ক্যারেক্টার্স নেই, নট বিকজ আমি এটা রাখি নেই, কারণ আমার ছিল না ক্যারেক্টার্স কে আসবে পরবর্তীতে। সো যেহেতু আই হ্যাড দিস ওয়ান ক্যারেক্টার একটা পার্টিকুলার ঘটনা, সো এটা ন্যাচারালি স্লো বার্ন হয়ে গেছে, বিকজ আই ডিডন্ট হ্যাভ লট অফ থিংস, পুরো গল্পটা আমাদের ছিল না যখন ফার্স্ট এপিসোড লিখছি। সো এটা একটা কারণ। আর দুই নাম্বার হচ্ছে কি, ইয়োর কোয়েশ্চেন, যে অনেক সময় স্লো বার্নের একটা রিস্ক আছে, যেটা বই হয়ে যেতে পারে, অনেক অনেক লেন্দি হয়ে যেতে পারে, এরকম মনে হয় অনেক সময়, মানুষের বোর লাগতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা আমি বলতে চাইছি যে so this is a risk I took, and এটার পিছনে একটা কারণ আছে, কোন বোরিং হয়ে যায়। সো ইফ ইউ ফলো আ ক্যারেক্টার, যেটাকে আমরা, there are two types of perspectives, and subjective perspective আর একটা objective perspective, দূর থেকে দেখা আর ক্যারেক্টার সাথে থাকা, দুটো আলাদা জিনিস। সো আমার কাছে মনে হচ্ছে ইফ আই স্টে উইথ দ্য ক্যারেক্টার and সাবজেক্টিভলি যদি এটাকে হচ্ছে লেখা হয় এবং শুট করা হয়, when you are with the character, so you are actually feeling what he is feeling. আমি যদি এখানে কাট করে অন্য জায়গায় চলে যাই, তো সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে তুমি হচ্ছে ডিসকানেক্ট করে ফেলবা, এবং হচ্ছে টোনটাকে আরো বোরিং মনে হবে, কি হচ্ছে, চলতেছে, ইউ আর নট ফিলিং হি ইজ ফিলিং। সো ওয়েন ইউ ক্যান ডু দ্যাট,
you stay with the character and make the audience feel what he's feeling, তখন হচ্ছে বোরিং লাগবে না, তখন তোমার টেনশন লাগবে, মানে স্পেশালি ইন দিস কাইন্ড অফ স্টোরি আর কি। If it was something else, if it can be a drama as well. If he's happy, you feel happy. If he's sad, you feel sad. So ওইটা হচ্ছে ট্রিকটা হচ্ছে স্লো বার্ন করলে হচ্ছে as if হচ্ছে you're traveling with him. হ্যাঁ, মানে দর্শককে কোথাও গিয়ে ওই তাকদিরের যে ক্রাইসিস তার সাথে তুমি মিশিয়ে দিয়েছো, এই হচ্ছে মেন ব্যাপার, তাই তো? মানে তাকদির যেভাবে ওভারকাম করছে দর্শক সেইভাবে ভাবছে, সেই জন্য সে আরো বেশি এঙ্গেজিং হচ্ছে, ফলে ওই স্লোগানটা তাদের কাছে বোর লাগছে না। না, দর্শকের মনে হচ্ছে যে আমি তকদিরের সাথে আছি আর কি, বিকজ এখানে যতটুকু তাকদির জানে ততটুকু তুমি জানতেছো। ইফ ইউ সি দ্য তাকদির, যখন ওটা ইনফরমেশন পায় তখনই অডিয়েন্স ইনফরমেশন পায়। ও যা জানে না অডিয়েন্স তা জানে না, এক্সেপ্ট ফর এপিসোড 4-5 এর পরে যখন হিটম্যান ছিল ওর যে ওকে খুঁজতেছে, দিস ইজ সামথিং তাকদির ডাজন্ট নো। দ্যাটস মাই পার্সপেক্টিভ। বাট এর বাদে হোয়াট এভার হ্যাপেন্ড উইথ দিস লেডি, এটা শুধু যখন অডিয়েন্স জানে বা যখন তাকদির জানে তখনই অডিয়েন্স জানে। সো ইউ ডিসকভার থিংস, ইউ সলভ দ্য পাজল উইথ হিম। So even if it's slow and prolonged, ইচ্ছা করে রাখা হচ্ছিল কি এই, I did not want to treat it as a thriller. তকদিরকে অনেকে থ্রিলার বলে, but I don't think it's a thriller. It's more about a mystery and suspense. So suspense এর basic grammatical rule হচ্ছে you suspend it. টেনশনটা যতক্ষণ হচ্ছে সাসপেন্ড করা যায়, then you release it. And thriller is more like on your face, giving you thrills one after the other. একদমই একদমই, না এটা খুব ইন্টারেস্টিং। আর একটা জিনিস আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে চঞ্চল চৌধুরীকে তুমি কাস্ট করেছো, এবং যতদূর জানি যে চঞ্চল চৌধুরী তোমাকে কানে কানে বলেছিল যে এই ওয়েব সিরিজটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। তো এইটা কি তোমার কাছে কোথাও প্রেসার ছিল? এইটা প্রশ্ন থাকবে। আর একটা প্রশ্ন হচ্ছে, চঞ্চল চৌধুরীর মতো অভিনেতাকে তুমি ডিরেক্ট করেছো, তো তোমার কি মনে হয় যে চঞ্চল চৌধুরী বাদ বাকিদের অভিনেতার থেকে কেন এতটা আলাদা? আচ্ছা, প্রথম কথা, চঞ্চল চৌধুরী কানে কানে আমাকে বলেছিলেন এবং সে কানে কিছু বলেছিলেন, কিন্তু এইটা স্পেসিফিক আমার মনে নেই আর কি, যে এত কিছু বলছে। সে কানে কানে অনেক কথা বলে, সো দ্যাটস আ কিউট পার্ট অফ হিম, যে সে কানে কানে অনেক বুদ্ধি দিয়েছে, যে বুদ্ধিগুলো হয়তো তাকদিরের কাজে না লাগলেও আমার এই মুহূর্তে এজ এ ফিল্ম মেকার অনেক কাজে দিচ্ছে আর কি। ইভেন যখনই আই মেক আ ডিসিশন ইন লাইফ অর ফিল্ম মেকিং ক্যারিয়ার, আই কল হিম, যে ওই কানে কানে বলতেন আই এম ফলোইং দ্যাট আর কি। হি ইজ লাইক দ্য এল্ডার ব্রাদার, কে আমাদের দাদা। সো সো সে কানে কানে তো অবশ্যই বলবে, এবং চিলেও বলে মাঝে মাঝে। সো কানে কানে সে বলছে, এটা হয়েছিল আই গেস মেবি অন দ্য 5th or 6th ডে অফ শুটিং আর কি। সো ফার্স্ট ডে যখন শুটিং শুরু হয়েছিল, আই ডিডন্ট নো হিম দ্যাট ওয়েল। সো তাকে অ্যাপ্রোচ করছিলাম বিকজ তানিম নূর যে কন্ট্রাক্টেড ডিরেক্টর, সো সে তো হি ইজ অ্যাপারেন্টলি দ্য প্রডিউসার অফ দিস ওয়েল। সো তানিম ভাই নিউ চঞ্চল ভাই, and he helped me approach him আর কি। তারপর যখন কাজ শুরু হয়েছে, প্রথম কয়েকদিন তো হচ্ছিল গিয়ে সবাই হচ্ছিল গিয়ে অনেক অস্থির ছিল, ফুল অফ এনার্জি আর কি, মানে যে যার মতো কাজ করছিল। একটা ইউনিট হিসাবে কাজ করতে 1-2 দিন সময় লাগে টু জেল, এভরিবডি টু জেল। সো উনি যখন দেখেছেন যে এতগুলা মানুষ, 40-50 মানুষ, যে ইয়াং পিপল যারা হচ্ছিল গিয়ে গিভিং হার্ট এন্ড সোল টু দিস প্রজেক্ট আর কি, তখন তার কাছে হি স হোপ যে এত কষ্ট করেও তখন হচ্ছিল কোভিড সিচুয়েশন, প্যান্ডেমিকের ভিতরে আর কি। সো সো আর গল্প তো আগে থেকে সে জানে, স্ক্রিপ্ট রিডিং সেশন হয়েছিল, সবকিছু হয়েছিল। এক্সিকিউশনের ক্ষেত্রে যখন সে দেখছে যে দেয়ার ওয়াজ দিস অনেস্টি এন্ড দিস হার্ড ওয়ার্ক ইন ইট, তখন সে হচ্ছে কানে কানে এসে অনেক কিছুই বলছে। তাকে ডিরেক্ট করা বেশি কঠিন না, বিকজ ভেরি ওপেন মাইন্ডেড। তকদিরে কোনো অ্যাক্টর ডিরেক্ট করা বেশি কঠিন হয় না, বিকজ আমরা সবসময় হচ্ছিল কি অ্যাক্টররা নিজেরা হচ্ছে সবসময় হচ্ছিল কি একটা সাইডে বসে প্রিপেয়ার হয়ে তারপরে সেটা। প্রথমে আমরা যখন ব্লকিং করতাম তখন তাদেরকে ডাকা হতো, তারা ব্লকিংটা করে চলে যেত, কিপিং দ্য ব্লকিং ইন মাইন্ড। চঞ্চল ভাই দ্য লিডার অফ দ্য গ্রুপ উইথ মন্টু এন্ড এভরিবডি, সবাই বসে দে ইউজড টু রিহার্স, এবং যাতে হচ্ছিল কি সময় বেঁচে যায় আর কি। বিকজ উই শট দ্য হোল থিং ইন 17 days, not because I'm technically superior, no, because actors are অনেক হেল্পফুল ছিল, they always came prepared in front of the camera.
সো আমি কোনো সময় আমার মনে হয় না তকদিরের কোনো থার্ড টেক অথবা ফোর্থ টেকে কোনো সময় কিছু হয় না, থার্ড টেক মধ্যে ওকে হয়ে গেছে, বিকজ দে ওয়ার ওয়েল প্রিপেয়ার্ড। যেটা দেরি হয়েছে সেটা আমার কারণে দেরি হয়েছে, যে আমার ওই ওই সেটের ওইটা ভাল লাগে না, এটা ভাল লাগে না, হোয়াট এভার। কিন্তু অ্যাক্টররা যে হেল্পফুল ছিল, এবং ওইটাই হচ্ছে শেষ করতে সাহায্য করছে আর কি। আর why is it different from others? Because of his honesty to the world. মানে he's right on time always, সবার আগে আসে, সবার পর যায়, এবং যতক্ষণ সে সেটে থাকে, আমি বলবো না সে ক্যারেক্টারের ভিতরে থাকে, এটা অনেক, কিন্তু হচ্ছিল গিয়ে অন অ্যান্ড অফ অ্যাজ দ্য ক্যারেক্টার অ্যান্ড চঞ্চল চৌধুরী, ওই যে সুইফটলি সে করতে পারে। এবং সে যখন তাকে ডাকা হয় যে এখন দাদা আসেন, এবং সে যে ওখান থেকে তার ফোনে কিছুটা করতেছিল, কথা বলছিল, সেই চেয়ার থেকে উঠে এসে যখন ক্যামেরা এই হার্ড ওয়াকিং প্রসেসে সে হি ট্রান্সফর্মস টু এ ক্যারেক্টার। এন্ড আই থট যে সারাদিন ক্যারেক্টার হিসেবে অনেকেই থাকতে পারে, বাট টু সুইচ অন এন্ড অফ ইন দিস হট টেম্পারেচার ইন ডিউরিং দ্য প্যান্ডামিক, দ্যাট ইজ ভেরি স্পেশাল আর কি। আর একটা জিনিস যেটা জানতে চাই সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। তুমি শুরুর দিকে যখন মেয়েটা যখন বলছে সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক একদমই নেই, এবং শেষের দিকে খুব ইন্টারেস্টিংলি ভাবে যেখানে ওই মেমোরি কার্ডটা দিচ্ছে ওই সাংবাদিকের যে স্বামীর কাছে, তখনও তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করোনি, মানে খুবই সিম্পলিস্টিক রেখেছো। তো মানে আমি বলতে চাই তোমার হাতে তো চান্স ছিল যে একটা খুব আবেগ তাড়িত করা, ওরকম ভাবে একটা খুব রহস্য হচ্ছে যে সে মেমোরি কার্ডটা দিচ্ছে, তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিককে তুমি অ্যাভয়েড করে গেছো গোটা সিরিজে। তো হোয়াট ইজ ইউর, মানে তোমার কি থট প্রসেস ছিল যে এই গোটা সিরিজে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করব কি করব না, কতটা ব্যবহার করব, তো সেটা নিয়ে তুমি যদি বলো। এক নাম্বার মেইন একটা আইডিয়া ছিল, সেটা হচ্ছে ইফ আই এম শোয়িং সামথিং অ্যান্ড দ্যাট মেক্স সেন্স অ্যান্ড দ্যাট ওটা কমিউনিকেশনটা ক্লিয়ার, তাহলে হচ্ছিল গিয়ে এক্সট্রা আমি মিউজিক দিয়ে দর্শককে বলবো না যে প্লিজ ফিল দিস, এখন তুমি হচ্ছে মন খারাপ করো, এখন তুমি হচ্ছে গিয়ে বি হ্যাপি, এখন তুমি থ্রিল ফিল করো, যদি ওটা দেখা যায়। আর আমার কাছে মনে হয় যেসব সিনে আমার কাছে হচ্ছে উইদাউট ব্যাকগ্রাউন্ড মিউজিক ওই ফিলিংটা আসছে না, যেটা আমি বলতেছি, অনলি দেন আমি মিউজিক গুলো ইউজ করছি। আর ক্লাইম্যাক্স তো হচ্ছে কি দরকার ছিল, তাও আমি ইউজ করছি, ফাইন, ওখানে ডিমান্ড করে ইট এন্ডস টু দ্যাট ক্যাথারসিস, এই জন্য ইউজ করা হয়েছে। তো ইফ ইউ সি, আই গিভ এন এক্সাম্পল অফ ব্যাকগ্রাউন্ড মিউজিক। প্রথমে ইউজ করা হয় অ্যাজ ইউ সেড, তকদির যখন প্রথমবার ওর ভ্যানের ভিতরে, না প্রথমবার না, হ্যাঁ, ওর কাছে যখন ফোন আসে যে হচ্ছে গিয়ে তুমি লাস্টে রাখবে, তারপর হচ্ছে উইনি ডিসাইড যে লাস্টে আমি রেখে দিব, সো ও লাস্টে নিয়ে যে পকেটে দেয়, তারপর হচ্ছে পরিষ্কার করে, রাইট? একদম এইখানে, হ্যাঁ, তো এখানে এখানে চাইলে কিন্তু এটা একটু থ্রিল সাসপেন্সের মিউজিক আমি ইউজ করতে পারি, বিকজ ইটস একটা বড় কাজ করতেছি, কিন্তু দিস এ টার্নিং পয়েন্ট অফ দ্য ফিল্ম। বাট প্রথমে আমরা ইউজ করেছিলাম, আমাদের কাছে মনে হচ্ছে এই থ্রিলটা দেওয়ার কারণে হচ্ছে তকদির খারাপ হয়ে যাচ্ছে, বিকজ ওই মুহূর্তে ইন দ্য 10th মিনিট অফ দ্য ফিল্ম অর দ্য সিরিজ, তকদিরের ব্যাক স্টোরি তুমি জানো না, তকদির কে, কোথা থেকে এসেছে, ইউ ডোন্ট নো এনিথিং। তো প্রথমেই আমি যদি ওই মিউজিক ইউজ করি, ইট মেক্স হিম লুক আ ব্যাড পারসন, আমার কাছে মনে হয়েছে উইথ মিউজিক। ব্যাড পারসন মানে কি ওভারশ্যাডো হয়ে যাচ্ছে মানে ক্যারেক্টারটা, মানে তুমি এটা বলতে চাইছো ব্যাড পারসন মানে? ওই ব্যাড পারসন মানে তকদির যেটা নাচ অন্য কিছু আছে, এখানে একটা হরিফিক কিছু একটা মনে হচ্ছে যে এই যে লুকায় রাখছে, ইউ ডোন্ট ফিল ফর হিম। ওখানে কিন্তু খুবই একটা মেলানকলিক একটা ভায়োলিন বাজে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং ওইটা এবং ইউ ফিল ফর দ্যাট ক্যারেক্টার যে ও ফেসে গেছে, নট বিকজ হি ইজ হাইডিং দ্য বডি অ্যান্ড হচ্ছে কি ওটা খারাপ মানুষ, এটা কেন করতেছে ও, এটাও মনে হতে পারে, অথবা হচ্ছে কি হারে হারে ও তো ফেসে গেছে, বিকজ তকদিরে তো ব্যাক স্টোরি তুমি জানো না, সো ইউ ওয়ান্ট হিম টু রুট ফর হিম, রাইট? সো ওই যে সিম্পাথিতে আমরা জন্ম রাখি, সো ওয়ান চেঞ্জ ইন মিউজিক চেঞ্জ দ্য ক্যারেক্টার। আমার কোনো ফ্ল্যাশব্যাক দিয়ে হচ্ছে কি ও আগে কি করতো সেটা দেখানো লাগে না, হোয়াট কাইন্ড অফ পার্সন হি ইজ। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক সময় অ্যাক্টরদের উপর ডিপেন্ড করে, সো অ্যাক্টররা অনেক সময় অনেক কিছু বলে ফেলে, অথবা তো চোখে অনেক কিছু থাকে, সো ওইটা ডিটারমাইন করে যে মিউজিকটা কেমন হবে। কিন্তু আমরা
রিসেন্ট পাস্টে অনেক ওয়েব সিরিজে হচ্ছে দেখবেন যে অনেক বড় অর্কেস্ট্রেশন, অনেক লাউড মিউজিক করে, কিন্তু ইমেজ কিন্তু অনেক ছোট। আমার কাছে খুব হাস্যকর লাগে যে হচ্ছে যে এত হ্যান্স জিমারের মতো মিউজিক, কিন্তু ইমেজ হচ্ছে গিয়ে মানে মানে আমরা কতটুকু আর গ্র্যান্ড স্কেল শুট করতে পারি, যেটা আমাদের লিমিটেশন তো একদম। আছেই। মিউজিকে তো গ্র্যান্ড করা ইজি আর কি, কম্পিউটারে বসে গ্র্যান্ড বানায় ফেলে আর কি এতগুলো লেয়ার দিয়ে। কিন্তু আমাদের ইমেজকে কমপ্লিমেন্ট করে না। আমি দেখাচ্ছি একটা জিনিস আর মিউজিক হচ্ছে গিয়ে হানজি মানে গ্ল্যাডিয়েটারের মিউজিক, মানে জিনিসটা পুরো ডিস্টার্ব লাগে। সো ইভেন মিউজিশিয়ানরাও এটা করতে চায়, বিকজ দে ওয়ান্ট টু শো অফ যে এত কিছু, এত বড় একটা অর্কেস্ট্রেশন আমি করেছি। সো মাই মিউজিশিয়ান রুসলান সুপ্ত যে মিউজিক করছে, সো উই ভেরি ক্লিয়ার, আমার ইমেজ যদি অত গ্র্যান্ড না হয় আমরা মিউজিক করবো না। জাস্ট বিকজ আমি, কারণ এটা আমার ব্যাপারটা, আমি গ্র্যান্ড স্কেলে শুট করে আসতে পারিনি। ইটস নট ইউর রেসপন্সিবিলিটি মিউজিক দিয়ে তুমি গ্র্যান্ড বানাবো এটাকে। আমি যেদিন গ্র্যান্ড শুট করে আসতে পারবো গ্ল্যাডিয়েটারের মতো, উইল ইউজ হান্স জিমার্স মিউজিক। আর একটা যেটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে যে তাকদির এখন মানে কি বলবো গ্লোবালি মানে যেরকম রিয়াকশন এসছে, এবং ইভেন আজকে আমি দেখলাম যে পাকিস্তান থেকে একজন তাকদিরের রিভিউ করেছে। তো তুমি এত মাস পর কি জাস্ট ভেবেছো, আমি জাস্ট তোমার কোটে বলটা ঠেলে দিচ্ছি, যে সেলফ অ্যানালাইসিস, যে তাকদির কেন এত ছড়ালো বা কি হলো, মানে হঠাৎ কি, মানে তোমার কিছু মনে হয়েছে যে তাকদিরে কি এমন আছে যেটা মানে ওয়েব সিরিজ তখন সবাই হচ্ছে, মানে সবাই করছে, প্রত্যেকদিন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা করে ওয়েব সিরিজ হচ্ছে, কিন্তু তাকদিরের যে হাইপ বলো বা তাকদিরকে যে মাত্রায় কথা হয়েছে, তাকদিরের যে সেই মাত্রায় তো হয়নি। তো তোমার কি মনে হয়, মানে তুমি যেহেতু বানিয়েছো, তুমি কোনো চিন্তা ভাবনা বা কিছু পেয়েছো এত মাস পরেও? না, ওইটা নিয়ে আসলে ভেবে কোনো লাভ নেই আর কি। মানে ডিসেম্বর 18 রিলিজ হওয়ার পরে হচ্ছে কি নট মাই থিং এনি মোর। ওইটা ওই গ্লোরিতে যদি, ওই পাস্ট গ্লোরিতে যদি আমি ভেসে থাকি, তাহলে হচ্ছে আমি নেক্সটটা কোনো সময় মারতে পারবো না। আমার কাছে তকদিরকে এমন কোনো আহামরি কোনো প্রজেক্ট মনে হয় না। আমি বলতে চাইছি যে এই বাংলা ওয়েব সিরিজ কে নিয়ে আমরা এই মুম্বাইতে যারা রিভিউ করছে তারা করছে, তারপর বিদেশে এদিক ওদিক সবাই যে রিভিউটা করছে, আমি সেটা বলছি যে এরকম তো হয়নি। আমি সেটাই বলতে চাইছি, মানে বাংলা ওয়েব সিরিজে এরকম ব্যাপ্তি তো খুব একটা দেখা যায়নি। আমি সেটাই বলতে চাইছি যে এর আগে তো কোথাও হয়নি, মানে আমি তো দেখিনি, মানে বাংলা ওয়েব সিরিজ পাকিস্তানে রিভিউ করছে, বিদেশ থেকে রিভিউ করছে, ইভেন বলিউডে রিভিউ করছে, দেখা যায় না। মানে সেটাই আমি বলতে চাইছি। টু বি অনেস্ট, আমার কাছে পার্সোনালি মনে হয় যে এখানে একটা ফ্যাক্টর হচ্ছে, বাংলাদেশের কাছ থেকে কেউ এক্সপেক্ট করে না এটা। যখন হচ্ছে 4 গোল দিয়ে দিচ্ছে, তো মানে 4টা না, 2টা গোল দিচ্ছে আর কি। তো ওইটা গোলটা না 4টা গোলের মতো দেখাচ্ছে আর কি, যেটা এক্সপেক্টই করে না যে এখান থেকে এটা বেসিক একটা কিছুটা আসতে পারে আর কি। তো যখন যখন দেশের বাইরে হচ্ছে এটা নিয়ে কথা হচ্ছে, তো আমার দেশের মানুষরাও অনেক খুশি হয়ে এটা নিয়ে কথা বলছে। তো দুই দিকের পুশ এন্ড পুলে হচ্ছিল কি তকদির উঠে গেছে। তকদির, হ্যাঁ আই আন্ডারস্ট্যান্ড, এটা খুব বাজে কোনো প্রোডাকশন না, এটা অ্যাভারেজ, অ্যাবাভ অ্যাভারেজ একটা প্রোডাকশন হয়েছে। এটা এক্সপেক্টেড ছিল না এই মুহূর্তে। প্লাস হচ্ছে কি আমার মনে হচ্ছে যে টাইমিংটা আই ওয়াজ ভেরি লাকি, যে করোনা প্যান্ডেমিকের সময়, সো ওটিটির একটা the advent of একটা লোক OTT platforms আর কি। সো ওখানে people were hungry for uh, good to see good production. তো তখন হচ্ছে I think it was a pleasant, I'll say this, it was a pleasant surprise for them. আমি শিওর এই একদমই মুহূর্তে এত কন্টেন্ট হয়ে যাওয়ার পরে, এবং ভেরি ভেরি গুড করে মহানগর, কন্ট্যাক্ট, লেডিস এন্ড জেন্টলম্যান, এগুলো তারপর চোরকি, আমাদের এখানে একটা অ্যাপ আসছে, ওদের কিছু ভালো ভালো প্রোডাকশন হচ্ছে, এটা আসার পরে আমার মনে হয় তকদির এখন রিলিজ করলে ওই হাইপটা কোনো সে পেত আর কি। ইট হ্যাপেন্ড একটু আগে, তকদির হ্যাপেন্ড টু কাম ভেরি আর্লি এন্ড ইট ওয়াজ আ প্লেজেন্ট সারপ্রাইজ। তো একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো একটা জিনিস যেটা জানতে চাই সেটা হচ্ছে তোমাদের ওইদিকে যে লেভেলের কাজ হচ্ছে, মানে তুমি যেটা বললে যে মহানগর, তাকদির, লেডিস এন্ড জেন্টলম্যান, মানে ছড়াছড়ি, মানে সেইখানে আমাদের এইদিকে বাংলায় সেই রকম ওয়েব সিরিজে কিছু দেখা যাচ্ছে না, নতুনত্ব দেখা যাচ্ছে না। যেটা তোমাদের ওখানে মাইনকা চিপকাই বলে যে একটা কাজ হয়েছিল, মানে প্রত্যেকটা কাজ, মানে তোমাদের কাজগুলো দেখলে একটা জিনিস, এই রায়ান রফি যে করেছিল জানোয়ার বলো বা আরো যে সমস্ত কাজকর্ম করছে, মানে তোমাদের কাজগুলো যদি ফলো করা হয়, যে নিউ জেনারেশন যে সমস্ত তোমরা পরিচালকরা রয়েছে, তো তোমাদের একটা স্পাইক দেখা যাচ্ছে যে তোমরা দিনকে দিন উন্নতি করছো, কিন্তু আমাদের এইখানে সেটা হচ্ছে না, মানে বিক্ষিপ্ত ভাবে হচ্ছে, বা যারা নতুন কাজকর্ম করছে তাদেরও খুব একটা ভালো হচ্ছে না, যারা পুরনো তাদের কিছু কাজ যেগুলো ভালো হচ্ছে।
তো তোমার কি মনে হয় যে এই ডিফারেন্সটা কেন হচ্ছে, মানে তোমরা কেন এতটা এগিয়ে যাচ্ছ, আমাদের এখানে এরকম কেন হচ্ছে না, মানে হোয়াট ইজ ইউর, কি মনে হয়? প্রথম কথা, ওয়েস্ট বেঙ্গলের ইন্ডাস্ট্রির আমার কোনো আইডিয়াই নেই আর কি। মানে মানে কি বানায় সেটা আমি আমি দেখি আর কি, মানে কিভাবে মানুষ কি চিন্তা করে যারা বানাচ্ছে সেটা, বিকজ আই ডোন্ট নো এনিবডি একদমই। আমাদের এখানে যেটা হয়েছে যে আমাদের এখানে কিন্তু অনেক ভালো প্রোডাকশন হতো আর কি, আজ থেকে 20 বছর আগে। যে আতিক ভাই, অমিতাভ ভাই, সুমন ভাই, তারা হচ্ছে টিভিতে এক্সট্রিমলি গুড প্রোডাকশন বানাইতেন আর কি। এবং ওই এক একটা গল্প, ইটস সো সিনেমেটিক। সো ইট হ্যাপেন যে টিভি অলমোস্ট ডাইড, এন্ড তাদের না এই আর্টিস্টিক এক্সপ্রেশনের আর জায়গা ছিল না। দে মুভড অন টু ডু ডিফারেন্ট থিংস আর কি। এরপরে এই বড় ভাইরা আমাদের, ইট ইনফ্লুয়েন্স জেনারেশন অফ নিউ ফিল্ম মেকার্স, যারা যতগুলো আপনি নাম নিলেন আর কি, সবাই কোনো না কোনো ভাবে ওনাদের সাথে কানেক্টেড। সো এই ফিল্ম মেকার্সরা দে ডিডন্ট হ্যাভ, মানে খেলার মাঠ ছিল না ওদের। মানে আমরা খেলা, প্রচুর খেলা দেখছি, মানে খেলাটা একটা মেটাফরিক্যালি বলছি আর কি, খেলার মাঠ ছিল না। হ্যাঁ, বুঝতে তো পেরেছি বুঝতে অনেক পেরেছি। প্রচুর খেলা দেখছি, নলেজ গ্যাদার করছি। সো একসাথে না, যখন একটা খেলার মাঠ গেছে তখন হচ্ছিল কি, যতদিন এই 15-20 বছর 10 বছরের এক একজনের জার্নিতে যা যা মাথায় ছিল হচ্ছিল কি, তারা হচ্ছিল কি লাফিয়ে পড়েছে আর কি। ওইটা হচ্ছিল কি জোশে। সো ওই জোশের হচ্ছিল কি এই ফলটা আপনি দেখতে পাচ্ছেন। এখন এই জোশটা কতদিন থাকে, এবং হচ্ছিল গিয়ে, মানে আমার তো মনে হয় আমি যদি জানতাম সেটা সব দিয়ে ফেলছি, আর পরেরটা কি করবো এখন আমি হিমশিম খাচ্ছি, রাইট? এরপরটা, এর সেকেন্ডটা, থার্ডটা, ফোর্থটা হচ্ছে ডিটারমাইন করবে মাই ক্যারিয়ার এজ এ ফিল্ম মেকার। এখন সেম ফর মাইকার চিপা, সেম ফর মহানগর, তাদের আই থিঙ্ক দে গেভ দেয়ার বেস্ট। এখন কথা হচ্ছিল কি হাউ টু বেটার দ্যাট নাও। এখন খেলা শুরু হবে। এখন যখন ইটস ভেরি আনফেয়ার টু কম্পেয়ার ঢাকা এন্ড কলকাতা। আমার কাছে মনে হয়েছে কলকাতা ইন্ডাস্ট্রি আরো অনেক ম্যাচিওরড, এবং আরো অনেক বেশি ফিল্ম মেকার্স আছে, এবং ওয়েল স্ট্রাকচার্ড একটা ইন্ডাস্ট্রি। সো অনেক কিছু ভালো হলেও হচ্ছিল গিয়ে অনেক কাভার আপ, মানে ঢেকে যায় আর কি, বিকজ অনেক কিছু হচ্ছে আমাদের এখানে হয়তো অনেক কম। সো হচ্ছে চোখে পড়ে যায় আর কি। সো না, আই বাংলা রিয়েলি ডোন্ট ওয়েব নো সিরিজ যদি অ্যাবাউট হ্যাঁ হ্যাঁ, বলো 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 বলো। বাংলা ওয়েব সিরিজ। অলসো ডিপেন্ডস হচ্ছে গিয়ে, এটা তো প্রায় শুনি হচ্ছে গিয়ে যে স্পেশালি ওয়েব সিরিজের ক্ষেত্রে যে ওটিটি প্ল্যাটফর্মটা থাকে, সো দে ট্রাই টু কেটার টু দ্য অডিয়েন্স। সো হয়তো অডিয়েন্সের ডিমান্ড চেঞ্জ হলে দে উইল চেঞ্জ। মানে কলকাতা অডিয়েন্স হয়তো একটা পার্টিকুলার তারা মনে করে যে এটা পার্টিকুলার এরকম কমেডিস লাইক করে, অথবা হচ্ছে হালকা জিনিস লাইক করে। এটা হয়তো তারা মনে করছে, এই জন্য তাদেরকে স্যাটিসফাই করে যে এগুলো বানানো হচ্ছে। আমাদের এখানে অডিয়েন্স কি চায় এটা কোনো নেই, কোনো ডেটা নাই। তো হচ্ছিল গিয়ে আমরা না হচ্ছে এক্সপেরিমেন্ট করতে পারছি। তো এক্সপেরিমেন্টটা হচ্ছিল গিয়ে এখন দর্শক পছন্দ করছে এখানেও এবং কলকাতাতেও। সো দিস উইল চেঞ্জ ওভার দ্য টাইম। উই হ্যাভ এনি ডেটা যে দর্শক আসলে কি পছন্দ করে। সো দে হ্যাভ এ ডেটা অফ কলকাতা and West Bengal যে দর্শক কি পছন্দ করে, and they try to cater to that, যেটা সব পৃথিবীর সব দেশেই করে আর কি। পপুলার কন্টেন্ট সবসময় হচ্ছে গিয়ে অডিয়েন্স যা চায় সেটাই চেষ্টা করে। সো ওয়েন যে অডিয়েন্সের রুচিও যে চেঞ্জ হয়, এবং হচ্ছে ওয়েন দ্য ডিমান্ড ফর আ বেটার কন্টেন্ট অর সামথিং ডিফারেন্ট কন্টেন্ট হচ্ছে কি ডিমান্ড হবে, এটা কিন্তু ডেটাতে শো, ইট উইল শো অন দেয়ার কম্পিউটার স্ক্রিন, and they will change. আমাদের ক্ষেত্রে আমরা লাকি ছিলাম যে আমাদের কোনো ডেটাই নেই। উই ডোন্ট নো হোয়াট অডিয়েন্স ওয়ান্ট, সো উই কুড এক্সপেরিমেন্ট। তো তুমি শেষে জাস্ট বলো যে তোমার নতুন কি কাজ আসছে, মানে কি কাজ আসছে, এবং তাকদিরকে কি আসবে, মানে সিকুয়েল বা প্রিকুয়েল বা পার্ট 2? আর এক নম্বর তাকদিরের বিষয়টা এখনো জানি না, বিকজ আই ডোন্ট হ্যাভ এ স্টোরি যে সিজন 2 প্রিকুয়েল সিকুয়েল কিছু আসবে নাকি। সো এটা নিয়ে কথা বলে কোনো লাভ নেই, ওটা আমি ভাবছিও না এখন। সো এই মুহূর্তে বাংলাদেশের চরকি অ্যাপ আছে, সেখানে অনুলৌকিক নামে একটা সিরিজ আছে, হুম যেটা হচ্ছে আমাদের হুম। এখান থেকে প্রডিউস করা হয়েছে, আমরা প্রডিউস করেছি। ওটা ডিরেক্ট করে নিই আমি, কিন্তু হচ্ছে লেগে আমাদের এখানে একজন করেছে, রবি ভাই, আমাদের প্রিয় ভাই। কিন্তু প্রডিউস করেছে অনিম, আমি, এবং হচ্ছে আমি একটাতে লিখছিলামও আমি অ্যাজ এ রাইটার, প্রোডাকশন ডিজাইন করেছি। সো দ্যাট ইজ আওয়ার প্রজেক্ট আর কি, যেটা দিস ইজ হোয়াট উই আচ্ছা। ডিড ফর দ্য লাস্ট 6 months. So Unalokik is released on Chorki app. I would request the lovely audience of yours to watch it. চরকিতে যে আমি শিওর ইন্ডিয়া থেকে দেখা যায়। এর বাদে একদম একদম। এর বাদে আমি কি করবো সেটা এখন আনডিসাইডেড। আই ওয়াজ ওয়ার্কিং অন এ স্ক্রিপ্ট ফর দ্য লাস্ট 6 months, ওটা লিখে ফেলছি আমি।
বাট ওইটা আই ডোন্ট থিঙ্ক যে এই মুহূর্তে আমি করবো। এটা একটু বড় স্কেলের হয়ে যায় বিকজ ইটস এ পিরিয়ড ড্রামা। বাট I'll keep it, যেহেতু লেখা হয়ে গেছে, I'll keep it. I wanted to মানে থ্রিলার থেকে বের হয়ে অন্য কিছু ভাবতে চেয়েছিলাম বিকজ ইট ওয়াজ ভেরি ডিস্টার্বিং থ্রিলারের ভিতরে লাশ নিয়ে থাকতে। সো আই ওয়ান্টেড টু রিফ্রেশিং কিছু লেখার চেষ্টা করছিলাম। তো ওইটা লিখেছি এবং পরে আরেকটা গল্প এসেছে এখন, সেটা সেটা লিখছি আর কি। সেটা কোনো এক সময় হয়তো ওটা বানাবো, এটা নেক্সট ইয়ার অথবা এই ইয়ারের লাস্টে হয়তো পাবো। একটা নতুন একটা সিরিজের কথা চলছে আর কি। তো আজকের একটা হালকা ইন্টারভিউ দিয়ে কেমন লাগলো? আমি তো তুমি যখন হচ্ছিল কি আমাকে কানেক্ট করছো আর কি, আমি তোমাকে চিনতাম না আর কি। আই ওয়েন্ট টু ইউটিউব চ্যানেল এন্ড আই লাইক হোয়াট ইউ গাইজ ডু। মানে ইট ওয়াজ ভেরি নাইস, ইট ওয়াজ এ প্লেজেন্ট সারপ্রাইজ as I said তকদিরের মতো। So I found you guys very, একটা ফ্রেন্ডও থাকে মনে হয় ইন্টারভিউতে। So both of you very humble and very educated and knowledgeable আমার কাছে মনে হয়েছে। And I really wanted to talk to you guys. And আমার মনে হচ্ছে যে you'll grow very fast because and if you do things very honestly আর কি, it's very easy to be corrupt in this world. So just hold on to this innocence, be with your friend যে when you're starting this and don't leave him. তোমরা দুজনেই হবে, আরো কেউ আসলে ঢুকিয়ে পারবে, you stick together আর কি। This always works, I'm telling you. And আর যারা দেখছে এই সমস্ত থট হচ্ছে লিখে সাবস্ক্রাইব করুন because he's a thinker and he's very thoughtful.